আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম পাশা, চ্যানেল এমএপি বাংলায় সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শব্দ গঠনের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন দেখি আজকের আলোচ্য বিষয় প্রকৃতি ও প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় যোগে শব্দ গঠন। প্রত্যয় সম্পর্কে আলোচনা করার পূর্বে অবশ্যই প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। তো জেনে নেই প্রকৃতি কাকে বলে। বন্ধুরা, প্রকৃতি হচ্ছে ক্রিয়া বা নামবাচক শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। অন্যভাবে বলতে পারি যে শব্দাংশকে অন্য কোনো ক্ষুদ্র অংশে দ্বারা ভাগ বা বিভক্ত করা যায় না, সেটাকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতি দুই প্রকার। এক নম্বর হচ্ছে ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি, আর দুই নম্বর হচ্ছে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি কাকে বলা হয়? ক্রিয়াবাচক শব্দের মূল অংশকে বলা হয় ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, পড়া। এই পড়া এটা একটা ক্রিয়াবাচক শব্দ। এটাকে ভেঙে কি হয়? পর যুক্ত আ সমান পড়া। এই যে পড়া ক্রিয়ার মূল অংশ হচ্ছে পর, যেহেতু ক্রিয়াপদের মূল অংশ পর, এটা ধাতু আর প্রকৃতির নাম ধাতু প্রকৃতি, অতএব পর এটা একটা হচ্ছে ধাতু প্রকৃতি। বন্ধুরা, প্রকৃতি যখন ধাতু হবে তখন অবশ্যই তাকে চিহ্নিত করার জন্য আমরা একটা ধাতু নির্দেশক চিহ্ন অবশ্যই ব্যবহার করব। এরপরে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি কাকে বলা হয়? নামবাচক শব্দের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। যেমন আমি আরো একটা উদাহরণ লিখেছি, দেখেন, গাছা। গাছা, এই গাছা এটা একটা হচ্ছে নামবাচক শব্দ। এটা ভাঙলে মূল অংশ বের হয়েছে গাছ। তো গাছ এটা হচ্ছে গাছা নামবাচক শব্দের মূল অংশ বা মূল শব্দ, এই জন্য এটাকে আমরা বলবো নাম প্রকৃতি। তো নাম প্রকৃতি সবসময় প্রাতিপদিক হয়ে থাকে। প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তো বন্ধুরা, আমরা প্রকৃতি সংজ্ঞা এবং প্রকারভেদ জানলাম। এখন আমরা যাব প্রত্যয় কাকে বলে। প্রত্যয় হলো যে সকল শব্দাংশ ধাতু প্রকৃতি বা নাম প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে আমরা বলবো প্রত্যয়। তার মানে কি? প্রত্যয়ের কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা। সেটা ধাতু প্রকৃতির পরে বসতে পারে, নাম প্রকৃতির পরেও বসতে পারে। প্রত্যয় সবসময় প্রকৃতির পরে বসবে। তাহলে এখানে পর ছিল ধাতু প্রকৃতি, তারপরে যুক্ত হয়ে আছে দেখেন পড়া। এখানে গাছ ছিল নাম প্রকৃতি, এর পরে যুক্ত হয়ে আছে আ, হয়ে গেছে গাছা। এই যে ধাতু প্রকৃতির সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন হলো পড়া, এই জন্য এই পড়াকে আমরা বলবো কৃদন্ত শব্দ। অর্থাৎ এই কৃদন্ত শব্দটা কৃত প্রত্যয় যোগে গঠিত হয়েছে, অর্থাৎ আ এখানে কৃত প্রত্যয়। আবার গাছ ছিল নাম প্রকৃতি, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে গাছা। যেহেতু নাম প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন হয়েছে, এই জন্য এই শব্দকে আমরা বলবো তদ্ধিত আন্তঃশব্দ। আর তদ্ধিত আন্তঃশব্দ কেন হলো? যে তদ্ধিত প্রত্যয় যুগে এই গাছা শব্দটা গঠিত। তো বন্ধুরা, এই কৃদন্ত শব্দ এবং তদ্ধিত আন্তঃশব্দ উভয় শব্দকে আমরা একত্রে বলবো প্রত্যয় অন্ত শব্দ। প্রত্যয় অন্ত মানে কি? শেষে প্রত্যয় যুক্ত শব্দ। তো বন্ধুরা, এখন আমরা জানবো কৃত প্রত্যয় কাকে বলা হয়। অর্থাৎ প্রত্যয় দুই প্রকার, একটা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলা হয়? ধাতু প্রকৃতির পরে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে সে সকল শব্দাংশকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন এই উদাহরণটাই, এই যেটা ছিল ধাতু প্রকৃতি পর, তার সঙ্গে আ যুক্ত হয়েছে, হয়ে গেল পড়া, সেহেতু এই পড়াটা হচ্ছে কৃত প্রত্যয়। পড়াটা কি প্রত্যয়? কৃত। এরকম পড়ুয়া, পর যোগ উয়া, পর যেহেতু কৃদন্ত ধাতু এবং পড়ুয়া হচ্ছে কৃদন্ত শব্দ, অতএব এটা কৃত প্রত্যয়। চলন্ত, চল যুক্ত অন্ত, চলন্ত
কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয় যৌগিক সাধিত শব্দ, অতএব এটা কৃত প্রত্যয়। তো বন্ধুরা আমি মনে করি যে আপনারা সকলে এই কৃত প্রত্যয় কি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো তদ্ধিত প্রত্যয় কাকে বলা হয়। যে প্রত্যয় নাম প্রকৃতির পরে, অর্থাৎ যে সকল শব্দাংশ নাম প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওই সকল শব্দাংশকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন এই যে এখানে নাম প্রকৃতি ছিল গাছ, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে গাছা, অতএব গাছাটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অনুরূপভাবে মাসুয়া, মাস যোগ উয়া, মাস ছিল হচ্ছে নাম প্রকৃতি, উয়া হচ্ছে প্রত্যয়, আর মাসুয়া হচ্ছে তদ্ধিত প্রত্যয় যে গঠিত তদ্ধিতান্ত শব্দ, অতএব এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে সব সময় প্রকৃতি আমাদের কি অবস্থায় রয়েছে। যদি ধাতু অবস্থায় থাকে কৃত প্রত্যয় সর্বক্ষেত্রে, আর যদি নাম অবস্থায় থাকে বা প্রাতিপদিক হয়ে থাকে অবশ্যই সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তো বন্ধুরা আমরা প্রত্যয়ের সংজ্ঞা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রত্যয় নির্ণয় করতে গেলে অনেক সময় আমরা প্রত্যয়ের গুণ, বৃদ্ধি কি, উপধা কি, ইট কি, টি কি, এগুলো নিয়ে আমরা অত্যন্ত পেরেশানি থাকি। তো আমি সংক্ষিপ্তভাবে প্রত্যয়ের গুণ এবং বৃদ্ধি নিয়ে এখন আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুণ এবং বৃদ্ধি। প্রত্যয়ের গুণ বৃদ্ধি কাকে বলা হয়? যে কৃত প্রত্যয় গঠন করার সময় কৃত প্রকৃতির পূর্বে কিছু আদিস্বরের পরিবর্তন হয়। এই কৃত প্রকৃতির পূর্বে আদিস্বরের যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় প্রত্যয়ের গুণ এবং বৃদ্ধি। তো আমি এখানে উদাহরণ লিখে রেখেছি গুণের উদাহরণগুলো। দেখেন, প্রকৃতির আদিস্বরে যদি রস্বই এবং দীর্ঘই থাকে বা দীর্ঘই কার থাকে, রস্বই কার থাকে, তাহলে মূল শব্দের আদিস্বরের পরিবর্তন হয়ে হবে একার বা এ। প্রকৃতির আদিস্বরে যদি রস্ব বা দীর্ঘকার থাকে তাহলে মূল শব্দের আদিস্বরের পরিবর্তন হয়ে হবে ওকার। মূল প্রকৃতির আদিস্বরে যদি রিকার থাকে বা রি থাকে তাহলে এর মূল শব্দের উচ্চারণ হবে অন। উদাহরণের মাধ্যমে আমরা এটা জানবো। যেমন চেনা, চেনা, চেন যোগ আ। তো চেন এটা ধাতু প্রকৃতি, এর পূর্বের আদিস্বরে আছে রস্বই, দেখতে পাচ্ছেন আপনারা। আর মূল শব্দের আদিস্বর হচ্ছে একার। আদি মানে হচ্ছে পূর্বে বসে আছে, এখানে পূর্বে বসেছিল রস্বইকার, মূল শব্দের আদিস্বর পরিবর্তন হয়ে গেল একার, এটার নামই হচ্ছে গুণ। তারপরে ধোয়া, এটাকে ভাঙলে ধু যুক্ত আ সমান ধোয়া। এখানে ধু প্রকৃতির পূর্বে আদিস্বর ছিল রস্বউকার, এখানে মূল শব্দে আমরা পরিবর্তন হয়ে দেখতে পাচ্ছি ওকার, এটাই হচ্ছে প্রত্যয়ের গুণ। আবার ক্রি যুক্ত তা সমান করতা, এখানে প্রকৃতির আদিস্বরে বসে আছে রিকার, আর মূল অংশের মূল শব্দের উচ্চারণ হচ্ছে অর। যেমন কয়ের সাথে একটা অ, তারপরে র, অর আছে এর সঙ্গে, করতা, করতা, এজন্য এটাকে বলা হয় প্রত্যয়ের গুণ। এখন বৃদ্ধিটা কি? বৃদ্ধি বলতে কি বোঝায়? এক ধাপ অবশ্যই বাড়িয়ে দেওয়া বা বৃদ্ধি করা। আমরা এখানেই জানবো। দেখেন বৃদ্ধিটা কি। রস্বই বা দীর্ঘইকারের জায়গায় গুণের সময় ছিল একার, এখন এখানে আমি বাড়িয়ে দেবো। দেখেন ওই বা ওইকার। রস্ব বা দীর্ঘকারের জায়গায় ছিল কি বৃদ্ধির গুণে ও, এখন হয়ে যাবে ও, আর কার হয়ে যাবে ওকার, বাড়িয়ে দিচ্ছি। রি এর স্থলে মূল শব্দের উচ্চারণ ছিল অর, এখন বাড়িয়ে দিয়ে হয়ে যাবে আর। অর্থাৎ যখন আমি কোনো কিছু বাড়াবো সেটা হয়ে যাবে বৃদ্ধি। তো দেখেন উদাহরণ দিয়ে, এটা শিশু যুক্ত স্ন সমান কি হবে? শৈশব। এই যে আদিস্বরে ছিল রস্বইকার, মূল শব্দের আদিস্বর এখন হয়ে গেল কি ওইকার, বৃদ্ধি হয়ে গেছে। আবার একটা উদাহরণ দিয়ে দেখেন, যুব যুক্ত অন বা অনট হতে পারে, যৌবন সমান সমান যৌবন। এই যে আদিস্বরে অন্তস্থ জয়ের রস্বউকার, অর্থাৎ রস্বউকার ছিল আদিস্বরে, এখানে মূল শব্দে
প্রত্যয়ন্ত শব্দের মূল শব্দের আদি স্বরে কি হয়ে গেছে দেখেন, ঔকার হয়ে গেছে। এটা হচ্ছে প্রত্যয়ের বৃদ্ধি। তারপরে রি থাকলে আর হয়, এরকম একটা উদাহরণ, যেমন ক্রি যুক্ত ঘ্যান সমান কি হবে, কার্য। এই যে ক্রি আদি স্বরে ছিল রিকা, এখন মূল শব্দ বা প্রত্যয়ন্ত শব্দের আদি স্বরে কি আছে, উচ্চারণ হচ্ছে আর, সরিয়ে এই যে আকার আর রেপ অর্থাৎ আর, এই যে আর হয়ে গেল, এটা হচ্ছে প্রত্যয়ের বৃদ্ধি। এখন বৃদ্ধিতে আরো একটা জিনিস আমরা জানবো, সেটা কি, যে গুণে যেটা ছিল না, যে অ থাকলে সেখানে কি হয়ে যায়, আ বা আকার হয়ে যায়। যেমন পচ যুক্ত অক সমান পাচক। যেমন এই যেখানে আদি স্বরে কি ছিল, অ, এখানে আদি স্বরে প এর সঙ্গে কোনো কার ছিল না, এখানে আকার যুক্ত হয়েছে, অতএব এটা প্রত্যয়ের বৃদ্ধি। তো বন্ধুরা, এখন আমরা জানবো প্রত্যয়ের উপধা কি। উপধা হলো প্রকৃতির শেষের বর্ণের আগের যে বর্ণ থাকবে সেটাকে বলা হয় উপধা। যেমন মূরক, মূর যুক্ত অক সমান মূরক। তাহলে এটা ভাঙলে আমরা উপধা দেখতে পাবো। তাহলে ম যুক্ত রস্যৌ বা রস্যৌ আছে এখানে, সংক্ষিপ্ত রূপ কার, আর কি ডয়বিন্দু র। তাহলে এখানে প্রকৃতির শেষের বর্ণে কি ছিল, ডয়বিন্দু র। তার পূর্বে কি আছে, রস্যৌকার, দেখতে পাচ্ছেন আমরা, রস্যৌকার মানে এখানে রস্যৌ আছে, অর্থাৎ এই রস্যৌটাই হচ্ছে উপধা। প্রকৃতির শেষে ছিল ডয়বিন্দু র, তার পূর্বে হচ্ছে রস্যৌ বা রস্যৌকার, অর্থাৎ এটাই হচ্ছে উপধা। এরপরে আমরা যাব ঈদ। প্রত্যয়ের ঈদ কাকে বলা হয়? বন্ধুরা, ঈদ হলো যে প্রকৃতির সঙ্গে যখন কোনো শব্দাংশ বসানো হয় বা কোনো প্রত্যয় যুক্ত করা হয়, কখনো কখনো এই প্রত্যয় থেকে কিছু অংশ লোপ পায়। যে অংশ লোপ পায় ওই লোপকৃত অংশকে বলা হয় প্রত্যয়ের ঈদ। যেমন শ্রু যোগ অনট সমান শ্রবণ। এই যে শ্রু, এটা ধাতু প্রকৃতি, এর সঙ্গে অনট প্রত্যয়, কিন্তু মূল শব্দের উচ্চারণে কিন্তু ট নাই, অন উচ্চারণ হচ্ছে। শ্রু যোগ অন সমান শ্রবণ, শ্রবণ, ট কিন্তু নাই, ট লোপ পেয়ে গেছে। এই যে প্রকৃতি থেকে, প্রত্যয় থেকে যখন কোনো অংশ লোপ পেয়ে যায়, উঠে যায়, তখন সেটাকে বলা হয় প্রত্যয়ের ঈদ। তাহলে এখানে ট হচ্ছে প্রত্যয়ের ঈদ। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে আমার আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন। আগামীতে প্রত্যয় অর্থাৎ বাংলা কৃত, বাংলা তদ্ধিত, সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত,